হ্যালো এভরিওয়ান, দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনা নিয়ে। এই প্রস্তাবনাকে বলা হয়েছে দ্য সোল অফ আওয়ার কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের সংবিধানের আত্মা বলা হয়েছে এই প্রস্তাবনাকে। ভারতের প্রস্তাবনা, বর্তমানে প্রস্তাবনার যে রূপ আছে সেটি এরকম যে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা এবং সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। এটি হলো আমাদের সংবিধানের প্রস্তাবনার বর্তমান রূপ। এই প্রস্তাবনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও গ্রহণ। ঐতিহাসিক প্রেক্ষাপট কি? এই সংবিধানের প্রস্তাবনা যখন গণপরিষদে আনা হয় তখন কিন্তু একে প্রস্তাবনা বলা হয়নি, এর নাম ছিল তখন উদ্দেশ্য প্রস্তাব। এই উদ্দেশ্য প্রস্তাব পণ্ডিত জওহরলাল নেহেরু গণপরিষদে নিয়ে আসেন। গণপরিষদে তিনি 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে এই উদ্দেশ্য প্রস্তাব পেশ করেন। তিনি যে 13ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে উদ্দেশ্য প্রস্তাব নিয়ে এসেছিলেন তখন কিন্তু, অর্থাৎ ওই 13 ডিসেম্বর ওই দিনে কিন্তু এই উদ্দেশ্য প্রস্তাব পাশ হয়নি, পাশ হয়েছিল তারও পরে 22শে জানুয়ারি 1947 খ্রিস্টাব্দে গণপরিষদে এই উদ্দেশ্য প্রস্তাব পাশ হয়। যখন পাশ হয় তখনও কিন্তু একে উদ্দেশ্য প্রস্তাবই বলা হয়েছিল, তখনও কিন্তু একে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল বলা হয়নি। এই প্রস্তাবনার উৎস, প্রকৃতি ও সংশোধন কি? উৎস কি? প্রথমে দেখবো আমরা প্রস্তাবনার উৎস। আমাদের সংবিধানের অনেক জিনিস আছে যেগুলো বিশ্বের অন্যান্য দেশ থেকে ধার করে নেওয়া, অর্থাৎ কপি করা হয়েছিল। প্রস্তাবনা তার মধ্যে একটি। এই প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছিল, অর্থাৎ কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? প্রস্তাবনা নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অর্থাৎ বর্তমানে যাকে আমরা আমেরিকা বলি, সেই আমেরিকা থেকে এই প্রস্তাবনা নেওয়া হয়েছিল। তবে প্রস্তাবনা আমেরিকা থেকে নেওয়া হলেও প্রস্তাবনার যে ভাষা, সেই ভাষা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়নি। এই প্রস্তাবনার ভাষা তাহলে কোথা থেকে নেওয়া হয়েছিল? ভাষা নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। অর্থাৎ এই প্রস্তাবনার নেওয়া হয়েছিল একটা দেশ থেকে এবং ভাষা নেওয়া হয়েছিল অন্য একটা দেশ থেকে। পরীক্ষায় এখানেই কনফিউজ করে। পরীক্ষার ক্ষেত্রে যদি প্রশ্ন দেয় যে সংবিধানের প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছিল, তখন প্রশ্নটা সঠিকভাবে না বুঝলে অনেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র উত্তর দিয়ে দেবে, কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। যদি বলে প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছিল, তখন উত্তর হবে আমেরিকা, এবং যদি বলে প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছিল, তখন উত্তর হবে অস্ট্রেলিয়া। এই সংবিধানের প্রস্তাবনায় প্রথমেই বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ। অর্থাৎ সংবিধানের মূল শক্তির উৎস হলো এই ভারতীয় জনগণ। এই ভারতীয় জনগণই এই সংবিধান রচনা করেছিল, অর্থাৎ সংবিধান ভারতের জনগণের দ্বারাই রচিত। সংবিধানের বিভিন্ন অংশে অনেকবার করে পরিবর্তন হয়েছে, কিন্তু প্রস্তাবনা পরিবর্তন হয়েছে মাত্র একবার। কবে প্রস্তাবনা সংশোধন করা হয়েছে? প্রস্তাবনা একবার সংশোধন করা হয়েছে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের সময়। তখন ইন্দিরা গান্ধীর রাজত্ব চলছিল, সেই সময় এই সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়। এই 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 3টি বিষয় যুক্ত করা হয়। কি কি? সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। এই 3টি শব্দ এর আগে, অর্থাৎ 1976 খ্রিস্টাব্দের আগে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ছিল না। এই 76 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই 3টি শব্দ যুক্ত করা হয়। এই সংবিধানের ক্ষেত্রে এই প্রস্তাবনার গুরুত্ব কি? এই প্রস্তাবনার একটা গুরুত্ব আছে। সেই গুরুত্ব হলো সংবিধানের কোথাও যদি বুঝতে অসুবিধা হয়
তবে এই প্রস্তাবনার সাহায্য নেওয়া হয়। অর্থাৎ কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে, কোথাও ধরো কোর্টে ধরো বুঝতে অসুবিধা হচ্ছে, কিংবা দুই পক্ষের মধ্যে প্রস্তাবনার দুই রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তখন তার সংবিধান সেই বিষয়ে সমাধান করবে, সেই বিষয়ে সমস্যার সমাধান করবে এই প্রস্তাবনা, অর্থাৎ প্রস্তাবনার সাহায্যে সংবিধান ব্যাখ্যা করতে প্রযোজ্য হয়। এই প্রস্তাবনায় ন্যায় বিচারের কথা বলা হয়েছে এবং স্বাধীনতার কথা বলা হয়েছে। ন্যায় বিচার ও স্বাধীনতা। ন্যায় বিচার 3 প্রকার ন্যায়ের কথা বলা হয়েছে। কি কি? সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় এবং রাজনৈতিক ন্যায়। সামাজিক ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয় সে বিষয়ে ন্যায় প্রদান করবে সংবিধান। অর্থনৈতিক ক্ষেত্রে অন্যায় হলে সে বিষয়ে ন্যায় প্রদান করবে সংবিধান। রাজনৈতিক ক্ষেত্রে অন্যায় করা হলে তারও ন্যায় বিচার করবে এই সংবিধান, ন্যায় প্রদান করবে সংবিধান। এর মধ্যে সামাজিক ক্ষেত্রেটা একটু এক্সপ্লেন করা যাক। তৎকালীন সময়ে সমাজে অনেক রকম ব্যাধি ছিল, তার মধ্যে একটি ছিল অস্পৃশ্যতা, অর্থাৎ আনটাচেবিলিটি। অর্থাৎ সোকল্ড উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষদের স্পর্শ করে দিলে তাদের নাকি জাত চলে যেত। এটি একটি সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধির মাধ্যমে নিম্নবর্ণের মানুষদের উচ্চবর্ণের মানুষ ডমিনেট করে রাখতে চাইতো। এই সামাজিক ব্যাধি থেকে সংবিধান আমাদের মুক্তি দেবে। এটি এক প্রকার ন্যায়। ঠিক তেমনি সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, এই 3 প্রকার ন্যায় প্রদান করবে আমাদের সংবিধান। সেটি বলা হয় যে আমাদের সংবিধানের প্রস্তাবনায় এই জাস্টিসের ক্ষেত্রে 3 প্রকার জাস্টিসের মধ্যে। স্বাধীনতা। 5 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে। কি কি? চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনা। স্বাধীন দেশে মানুষ স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারবে, এ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তারা মত প্রকাশ করতে পারবে। সরকার কোনো একটি কাজ করলে সেই কাজের সমালোচনা করার অধিকার আছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারবে। এটি হলো বাক স্বাধীনতা, যা আর্টিকেল 19 এতে বলা আছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ। তবে বাক স্বাধীনতারও সীমাবদ্ধতা আছে। বাক স্বাধীনতার নাম করে যা খুশি তাই বলে দেওয়া যায় না, দেশবিরোধী কথাবার্তা বলে দেওয়া যায় না। যদি ওই সব উল্টোপাল্টা কথা বলা হয়, দেশবিরোধী কথাবার্তা বলা হয়, তাহলে সেক্ষেত্রে প্রশাসন সেই রকম ব্যবস্থা নেবে। তাই বাক স্বাধীনতা অর্থাৎ মতামত প্রকাশ যেমন আমাদের রাইট, ঠিক তেমনি এর সীমাবদ্ধতাও আছে। বিশ্বাস। যে কোনো ব্যক্তি যে কোনো ধর্মে বিশ্বাস রাখতে পারে, কিংবা যে কোনো বিষয়তে বিশ্বাস রাখতে পারে, সেক্ষেত্রে জোর করে তাকে তার মতামত প্রকাশ করতে বাধ্য করতে পারে না। ধর্ম। আমাদের দেশ হলো ধর্মনিরপেক্ষ দেশ। এখানে যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম গ্রহণ, পালন এবং প্রচার করতে পারে। আর্টিকেল 25 এই ধর্ম সম্বন্ধে বলা হয়েছে, যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম গ্রহণ, পালন এবং প্রচার করতে পারবে। এক্ষেত্রে স্বাধীনতা দেওয়া আছে। উপাসনা। প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব ধর্ম অনুযায়ী উপাসনা করতে পারবে। যেমন যারা হিন্দু তারা মন্দিরে গিয়ে পুজো করতে পারবে, যারা মুসলিম তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, যারা খ্রিস্টান তারা গির্জায় গিয়ে প্রার্থনা করতে পারবে, এবং অন্যান্য যেসব ধর্ম আছে, বৌদ্ধ, জৈন, পার্সি, আরও অনেক ধর্ম আছে, তারা নিজের উপাসনা গৃহে গিয়ে উপাসনা করতে পারবে। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির সম্পূর্ণ স্বাধীনতা আছে। প্রস্তাবনা সম্পর্কিত মামলা। এখানে আমরা প্রস্তাবনা সম্পর্কিত 3টি মামলা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথম মামলা হলো বেরুবারি মামলা। কত সালে এই মামলা করা হয়? 1960 সালে। 1960 সালে বেরুবারি মামলা হয়, এবং এই মামলায় প্রধান বিষয় ছিল এই প্রস্তাবনা সংবিধানের অংশ নাকি অংশ না। এবং সংবিধানের যদি অংশ হয় তবে সংবিধানের অংশ হলে আর্টিকেল 368 অনুযায়ী প্রস্তাবনা সংশোধন করা যাবে। আর যদি প্রস্তাবনা সংবিধানের অংশ না হয় তবে আর্টিকেল 368 অনুযায়ী এই প্রস্তাবনার সংশোধন করা যাবে না। তাই প্রস্তাবনা সংশোধন করা যাবে নাকি করা যাবে না, তার আগের বড় প্রশ্ন হলো এই প্রস্তাবনা সংবিধানের অংশ নাকি অংশ না। যদি অংশ হয় তবে সংশোধন করা যাবে, যদি অংশ না হয় তাহলে সংশোধন করা যাবে না। এবং এই বেরুবারি মামলায় বলা হয় যে, রায় দেওয়া হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ না। যেহেতু প্রস্তাবনা সংবিধানের অংশ না, তাই 368 অনুযায়ী প্রস্তাবনার সংশোধনও করা যাবে না। দ্বিতীয় যে কেসটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা, 1966-67 খ্রিস্টাব্দে।
এই কেসের ক্ষেত্রে রায় দেওয়া হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ না, অর্থাৎ বেরুবারির মামলা এখানে পুনরাবৃত্ত করা হয়। যেহেতু গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায় বলা হয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, তাই 368 অনুযায়ী প্রস্তাবনার সংশোধন করা যাবে না। এরপর তৃতীয় কেসটা নিয়ে যেটা আমরা আলোচনা করব তা হলো সেই ঐতিহাসিক কেস যার গুরুত্ব অপরিসীম। সেই কেসটি হলো কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য কেস। এই ঐতিহাসিক কেসের রায় দেওয়া হয় 24শে এপ্রিল 1973 সালে। এই কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 13 জন বিচারপতি নিয়ে একটি বেঞ্চ গঠন করে এবং এই বেঞ্চ 13 জন বিচারপতির বেঞ্চ 24শে এপ্রিল 1973 সালে রায় দেয় এবং রায় 7:6 রেশিওতে করা হয়। 7 জন বিচারপতি কেশবানন্দ ভারতীর পক্ষে রায় দেন এবং 6 জন বিচারপতি কেরালা রাজ্যের হয়ে বা সরকারের পক্ষে রায় দেয়। অর্থাৎ কেশবানন্দ ভারতী 7:6 রেশিওতে এই মামলা জয়লাভ করে এবং এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ। এতদিন ধরে বেরুবারি মামলা, গোলকনাথ মামলায় যে বলা হয়েছে যে প্রস্তাবনা সংবিধানের অংশ না, সেই রায়ের পরিবর্তন করে বলা হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ। এই কেশবানন্দ ভারতী কেসে বলা হয় এবং এখানে আরও বলা হয় যে সংসদ চাইলে সংবিধানের যে কোনো অংশে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ প্রস্তাবনা যেহেতু সংবিধানের অংশ, তাই সংবিধানের 368 অনুযায়ী, যেটি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে, এই 368 অনুযায়ী সংবিধানের যে কোনো অংশের পরিবর্তন করা যাবে। তাই এই কেশবানন্দ ভারতীর কেসে রায় দেওয়া হয় যে সংবিধানের প্রস্তাবনার পরিবর্তন করা যাবে এবং সংবিধানের যে কোনো অংশের পরিবর্তন করা যাবে। কিন্তু এই কিন্তুটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না, অর্থাৎ মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। তবে মৌলিক কাঠামো বলতে কী কী বোঝা হয়েছে তা সম্পূর্ণভাবে এক্সপ্লেন করেনি। তবে মৌলিক কাঠামো একটি বলা যেতে পারে, যেমন আমাদের দেশ হলো গণতান্ত্রিক। এই গণতান্ত্রিক দেশ, এটি হলো বেসিক স্ট্রাকচার, এর পরিবর্তন করা যাবে না। অর্থাৎ গণতান্ত্রিক, এটি পরিবর্তন করতে একনায়কতন্ত্র বা রাজতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। অর্থাৎ সংবিধানের সংশোধন তো করা যাবে, কিন্তু বেসিক স্ট্রাকচারের পরিবর্তন করা যাবে না। এটি কেশবানন্দ ভারতীর কেসে রায় দেওয়া হয়। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।